নমস্কার। আজকে বেশ একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে যে গত 10ই মে 10th মে ভারতের প্রাইম মিনিস্টার, উনি এরপরেও আরো দু একবার এই ওয়ার্নিংটা দিয়েছেন। গত 10ই মে হায়দ্রাবাদে ইন্ডিয়ান অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা সতর্ক বার্তা দিয়েছেন, যেটা রীতিমতো সতর্ক হয়ে যাওয়ার মতোই। কিন্তু সেটা হচ্ছে যে যতটা সম্ভব কম পেট্রোল ডিজেল ইউজ করুন, এবং সমস্ত কোম্পানিগুলোকে অ্যাডভাইস দিয়েছেন যে সমস্ত এমপ্লয়ির ওয়ার্ক ফ্রম হোম করা সম্ভব তাদেরকে ওয়ার্ক ফ্রম হোমে পাঠানো হোক, এবং যে অপ্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট কম করা হোক। তার কারণ আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেন ইম্পোর্ট কম করা হয়। আরও তিনি দেশবাসীর কাছ থেকে সহযোগিতা চেয়েছেন যে 1 বছর যে কোনো প্রয়োজনে গোল্ড না কেনার জন্য। তার কারণ আমাদের বছরে 22 থেকে 23 হাজার টন গোল্ড আমরা ইম্পোর্ট করি। আমাদের দেশে গোল্ড হয় না, আর আমরা হচ্ছে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট গোল্ড ইম্পোর্টার। পুরোটাই ডলারে করতে হয়। তো এটাও উনি একটা অনুরোধ করেছেন যে 1 বছর কোনোভাবে গোল্ড কিনবেন না। আরো অনুরোধ করেছেন যে 1 বছর ফরেন ট্রাভেল করবেন না, তার কারণ ফরেন ট্রাভেলে গেলেই আমাদের ডলার খরচা করতে হয়। তো 1 বছর দেশের মধ্যে ট্রাভেল করুন, ডেস্টিনেশন ম্যারেজ করবেন দেশের মধ্যে করুন। তো এই হচ্ছে সিচুয়েশন ভারতবর্ষে। এবং আজকের সিচুয়েশন হচ্ছে, আজকে দেখা গেছে দিল্লিতে ভারতের প্রাইম মিনিস্টার মাত্র 2টো গাড়ির কনভয় নিয়ে তিনি অফিসে যাচ্ছেন, এবং সেটা যারা প্রিভিয়াস আমাদের বিভিন্ন রয়ের ডিরেক্টর, আইবি ডিরেক্টর, তারা বলেছেন এটা রিস্কি ব্যাপার, দেশের প্রাইম মিনিস্টারের পক্ষে এটা রিস্কি। তো এইটা হচ্ছে মূল ব্যাপার। এই ধরনের অনুরোধ উনি কিন্তু কিছুদিন আগেই পার্লামেন্টে করেছিলেন। আমরা তখন খুব একটা গুরুত্ব দিইনি, বলেছিলেন কোভিড লাইক সিচুয়েশন আমাদের সামনে আসতে চলেছে এই 2026-এ, আমরা অতটা কেউ গুরুত্ব দিইনি। এই যে এত কিছু রিকোয়েস্ট হচ্ছে, তার কারণ হচ্ছে ডলার সেভ করতে হবে। এই মুহূর্তের রেড ফ্ল্যাগ হয়ে গেছে যে আমাদের ডলার রিজার্ভে একটুখানি বেশ রীতিমতো একটা কম একটা ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে। প্রথমেই জানতে হবে যে আমাদের যে এনার্জি সিকিউরিটি, আমাদের ভারতবর্ষে যে ক্রুড অয়েল লাগে, প্রতিদিন আমরা 4.5 লাখ ব্যারেল ক্রুড অয়েল ভারতবর্ষে প্রয়োজন হয়, এবং তার 80% আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। তো আমাদের ডলার দিয়েই কিনতে হবে। তো ভারত কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমরা সারা পৃথিবীর মতোই আমরা মোটামুটি ভাবে $70 পার ব্যারেলে আমরা ক্রুড অয়েল কিনছিলাম। এই মুহূর্তে অন অ্যান অ্যাভারেজ $109 পার ব্যারেলে ভারতবর্ষকে ক্রুড অয়েল কিনতে হচ্ছে। তার মানে অলমোস্ট ডাবল। আর আমাদের ক্রুড অয়েলের প্রয়োজনীয়তা যথেষ্ট বেশি। তো একটা লাইন বললেই আপনারা ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন, আপনাদেরকে যে ক্লিয়ার হবে। ভারতবর্ষের অয়েল মার্কেটিং কোম্পানিগুলো, ইন্ডিয়ান অয়েল, HPCL, BPCL, এরা প্রতিদিন 1000 কোটি টাকা করে লস করছে। 1000 crore এভরি ডে। মাসে 30,000 crore রুপিস দে আর লুজিং। গভর্নমেন্ট সেটা হয়তো ভর্তুকি দেওয়ার চেষ্টা করবে। প্রশ্নটা হচ্ছে যে এই লেভেলের সাবসিডি ভারত সরকার কতদিন দিতে পারবে। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের ইকোনমি এই ধাক্কাটা কতদিন অ্যাবজর্ব করতে পারবে। আজকের দিনেরই খবর হচ্ছে $1 আমরা আজকে ₹96 ছাড়িয়ে গেছে। তো আমাদের দেশ হচ্ছে সব থেকে ফাস্ট ইকোনমিক গ্রোথ কান্ট্রি। আমাদের জিডিপি প্রায় $5 ট্রিলিয়ন কাছাকাছি। তা সত্ত্বেও আমাদের দেশের কারেন্সি উইক হচ্ছে কেন? এটার মূল ব্যাপারটা যেখানে লুকিয়ে আছে যে আমাদের দেশ হচ্ছে কনজাম্পশন মডেলের কান্ট্রি। চাইনা, সাউথ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এরা যখন ফার্স্ট ডেভেলপ করেছিল, এরা এক্সপোর্ট মডেলের উপর ডেভেলপ করেছিল। তো এক্সপোর্ট মডেলে কি হয়, ডলার আমদানি বেশি হয় আর ডলার খরচা কম হয়। তার কারণ সারা পৃথিবীতে তাদের প্রোডাক্ট এক্সপোর্ট হচ্ছে। আমাদের দেশের সিচুয়েশন এইরকম ছিল না যে আমরা এক্সপোর্ট মডেলে যাই, আমরা কনজাম্পশন মডেলে গেছিলাম। তো ফলে কি হচ্ছে, আমাদের দেশের মূল ইকোনমিটাই দাঁড়িয়ে আছে আমাদের ডোমেস্টিক কনজাম্পশনের উপর। ফলে আমাদের ডলার আমদানিটা
কম হচ্ছে। আরো যেটা মূল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে সারা পৃথিবীর গ্রোথ ইঞ্জিন কে? আমেরিকা। সারা পৃথিবীর সমস্ত এক্সপোর্ট করা জিনিস কনজাম্পশন করে অলমোস্ট আমেরিকা। আমেরিকা কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটেই চলে, কিন্তু আমেরিকার যে সুবিধাটা আছে ইন্ডিয়ার সেই সুবিধাটা নেই। তার কারণ হচ্ছে আমেরিকাও যে পৃথিবীকে পেমেন্ট করে সেটা ডলারে পেমেন্ট করে, ইন্ডিয়া পেমেন্ট করে ডলারে, কিন্তু আমেরিকার তো নিজের কারেন্সি হচ্ছে ডলার, সে যখন ইচ্ছে ছাপাতে পারে, অন্যান্য দেশ সেটা পারবে না। তো মূল কনসার্নের জায়গা যেটা হচ্ছে যে 2025 সালে ভারতবর্ষ থেকে, মানে ভারতবর্ষের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে যে কত ডলার ঢুকলো আর কত ডলার বেরিয়ে গেল, সেটা একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। 2024 সালে ইন্ডিয়াতে ক্যাপিটাল অ্যাকাউন্ট সারপ্লাস ছিল ডলারে $90 বিলিয়ন। 2025 সালে সেটা হচ্ছে -$0.19 বিলিয়ন। তার মানে হচ্ছে যে 100% রিডাকশন হয়ে গেছে ডলার আমাদের দেশে, যেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে। এইটা কনসার্নের ব্যাপার। আমাদের দেশের যে ফরেক্স রিজার্ভ, তার ডেটা এভরি উইক কিন্তু পাবলিশ হয়, আরবিআই পাবলিশ করে, এবং সেখানে আপনি দেখতে পাবেন যে ইউজুয়ালি অ্যাসেট, ফরেক্স অ্যাসেট, যার মধ্যে ডলারও রইল, সম্ভবত গোল্ড থাকছে এবং সিলভার থাকছে, সেটা কয়েক সপ্তাহ আগে পর্যন্ত কিন্তু এটা $700 বিলিয়ন ছিল। আর যদি শুধু বলেন ফরেক্স রিজার্ভ, সেই ফরেক্স রিজার্ভটাও কিছুদিন আগেও $574 বিলিয়ন ছিল। সেইটা কিন্তু লাস্ট উইকে প্রায় $7 থেকে $8 বিলিয়ন কমে গেছে। তো এখনো আমাদের কাছে যে ফরেক্স রিজার্ভ আছে সেটা কি কোনো চিন্তা করার বিষয়? না, নয়। ও পৃথিবীর অনেক দেশের কাছেই এত বেশি ফরেক্স রিজার্ভ নেই। আমাদের আগামী 11 মাসের ইম্পোর্ট বিল আমরা অনায়াসে মিটিয়ে দিতে পারি এখান থেকে, কারণ ভারতবর্ষ, ইন্ডিয়া এভরি মান্থ $65 বিলিয়ন মতো মূলত অয়েল, গোল্ড অ্যান্ড আদার ক্যাপিটাল গুডস ইম্পোর্ট করতে হয়। তো আগামী 10 মাসের জন্য আমরা একদম নিশ্চিন্ত আছি, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। ডলার খরচা করা আমাদের ইমিডিয়েট কমাতে হবে। এক্ষেত্রে যেটা আমার ব্যক্তিগত মত আমি একটু শেয়ার করতে পারি, সেটা হচ্ছে এফআইআইদের যে বিনিয়োগ ক্যাপিটাল অ্যাকাউন্টে, যেটা আমাদের বন্ড মার্কেট এবং স্টক মার্কেটে যে বিনিয়োগটা আসতো, টোটাল 2025-এ কিন্তু সেই টাকাটা উঠে গেছে, মানে প্রায় $60 বিলিয়ন মতো ফরেনাররা এখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেছে, সম্ভবত তার থেকেও বেশি। এইটা কিন্তু সরকারের এই দিকে দৃষ্টি দেওয়াটা উচিত। তার কারণ ফরেন এফআইআইদের মূলত ভারতবর্ষ এমার্জিং ইকোনমির মধ্যে একটা অন্যতম গন্তব্যস্থল ছিল, ডেস্টিনি ছিল, কিন্তু সেইটা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে এক তো ডেপ্রিসিয়েটিং রুপি, যেটা তাদের লস হয়। যদি রুপি ক্রমাগত ডেপ্রিসিয়েট করতে থাকে, তো তাহলে এফআইআইরা চট করে আসবে না, কারণ তাদের ওই কারেন্সি ডেপ্রিসিয়েশনই তাদের লসটা হয়ে যাবে, মার্কেট থেকে প্রফিট থেকে ওইটা মাইনাস হবে। দ্বিতীয় কথা হচ্ছে ভারতবর্ষে এফআইআইদের ইকুইটি ইনকামের উপরেও এবং বন্ড ইনকামের উপরেও তাদের উপর ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের অনেক বড় বড় যারা বিগ শটস, তারা কিন্তু সরকারকে গত 6 মাস 1 বছর ধরে বারবার এই ফিলারটা পাঠিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্টকে, যে ওদের উপর থেকে এই যে ট্যাক্স, ক্যাপিটাল গেন ট্যাক্স, সেইটা কিছু ছাড় দেওয়া হোক। তার কারণ মোটামুটিভাবে পৃথিবীতে কোথাও এফআইআইরা তাদের বিনিয়োগের প্রফিটের উপরে ট্যাক্স দেয় না, তাদের বিনিয়োগটা পৃথিবীর সব দেশই ওয়েলকাম করে। তো এটা হচ্ছে এই মুহূর্তের যে প্রধানমন্ত্রী সতর্ক বার্তা, তো সেইটারই একটা ছোট্ট করে একটা অ্যানালিসিস আমরা আপনাদের সামনে করলাম। এই রিলেটেড বা আগামী দিনে ফিনান্স রিলেটেড আরো ভিডিও আমরা করব। আমাদের সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, প্লিজ টেক কেয়ার।